স্ট্যাটাসটি নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের। ইলিশের বিনিময়ে বন্যার জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন হতভাগা আবরার। এবার ইলিশের বিনিময়ে কী পাচ্ছে বাংলাদেশ? ইলিশ নিয়ে আরেকবার এখন আলোচনায় বাংলাদেশ ভারত সম্পর্ক। শুভ্র জলরাশি ছেড়ে ইলিশ আবারও বিচরণ করছে কূটনৈতিক টেবিলে। ভারতের দুর্গাপূজার সময় ইলিশ পাওয়া যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে বাঙালিদের পাতে উৎসবের হুল্লোড়ে সর্ষে ইলিশ ছাড়া কি জমে? এদিকে দাদাবাবুদের পাতে যদি ইলিশ না থাকে তাহলে বাংলাদেশিদের পাতেও ভোজন বিলাসে ঘাটতি দেখা দিতে পারে। সর্ষে ইলিশ রান্নায় কিন্তু পেঁয়াজও লাগে, আর এই ভয়ে কি শেষমেশ বাংলাদেশ রাজি হলো দাদাবাবুদের ইলিশ পাঠাতে? খাবার নিয়ে কূটনীতিকে এই প্রথম। যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী হিলারি ক্লিন্টন তো বলেই ছিলেন, খাদ্য হচ্ছে কূটনীতির প্রাচীনতম অস্ত্র। মন্ত্রী হওয়ার পর বিদেশ সফরে তিনি সবসময় যুক্তরাষ্ট্রের সেরা বাবুর্চি নিয়ে যেতেন। মার্কিন দূতাবাসে বিভিন্ন অনুষ্ঠানে সেই শেফ যুক্তরাষ্ট্রের সেরা রান্নাগুলো করতেন, আর এভাবেই নতুন নতুন মার্কিন খাবারের স্বাদে মুগ্ধ করতেন অন্যান্য দেশের হর্তাকর্তাদের। ব্যাপারটা অনেকটা উইনিং দ্য হার্ট বাই স্টামাক। বলা হয়ে থাকে, খাদ্য গলা থেকে পাকস্থলিতে নয় বরং হৃদয়ে প্রবেশ করে। মানে কাউকে যদি আপনি খুশি করতে চান তাহলে তাকে তার পছন্দনীয় খাবার উপহার দেন। আর এই মূলনীতিকে কেন্দ্র করে যুগে যুগে রাজা বাদশাহ রাষ্ট্রনেতা সহ অনেককেই দেখা গেছে দেশের স্বার্থ উদ্ধারের জন্য খাদ্যকে উপঢৌকন হিসেবে ব্যবহার করতে। আন্তর্জাতিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এই প্রথাকে বলা হয় ফুড ডিপ্লোমেসি, অর্থাৎ নিজের দেশের খাদ্য ব্যবহার করে নিজের দেশের স্বার্থ হাসিলের যে কূটনীতি, সেটাই ফুড ডিপ্লোমেসি। একটি মজার উদাহরণ, ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যাক শিরাকের জন্য সামুদ্রিক মাছের জম্পেশ এক খাদ্যোৎসব করেছিলেন সাবেক ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, যা জ্যাক শিরাকের মন কেড়ে নিয়েছিল। এই খাদ্যোৎসব ফ্রান্স ও ইরাকের মধ্যে এক বন্ধন সৃষ্টি করেছিল। অনেকেই বলে থাকেন যে সেই খাদ্যোৎসব থেকে সৃষ্টি হওয়া সম্পর্কের কারণেই 2002 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরাকের আক্রমণ বিষয়ক মার্কিন প্রস্তাবে ভেটো দিয়েছিল ফ্রান্স। ঠিক একই উপায়ে পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি তাদেরকে খুশি রাখার জন্য শেখ হাসিনাও প্রতি বছর ভারতকে পাঠিয়েছে ইলিশ। শেখ হাসিনা দুর্গাপূজার মৌসুমে ভারতকে ইলিশ মাছ পাঠাতে অনুমতি দিতেন। এমনকি পানি বন্টন নিয়ে দীর্ঘদিন বিরোধ সমাধানের আশায় তিনি 2017 সালে ভারতের তৎকালীন প্রেসিডেন্ট প্রণব মুখার্জিকে 30 কেজি ইলিশ মাছ পাঠিয়েছিলেন। যদিও পানি বন্টন চুক্তি হয়নি, তবে এত ইলিশের ভালোবাসা শেখ হাসিনাকে ভারতও যে দ্বিগুণ করে ফিরিয়ে দিয়েছে সে কথা বলাই বাহুল্য। আগের সরকার দুর্গাপূজার সময় ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে দিত। তারা এটিকে উপহারের বলে আখ্যায়িত করত। আমি মনে করি এবার আমাদের উপহার দেওয়ার প্রয়োজন নেই। না, আমি বলছি না। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার একথা বলেছিলেন। পরবর্তীতে অবশ্য বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে 3000 টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে। কিন্তু প্রথমে কোনো ইলিশ রপ্তানি না করা এমন সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। কেনই বা সরকার বাধ্য হলো ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিতে? আসলে তারা প্রতিবেশী রাষ্ট্র ভারতকে একটি স্পষ্ট বার্তা দিতে চাচ্ছে। তারা বলতে চাচ্ছিল, আমরা আত্মমর্যাদা নিয়ে নতুন রূপে এসেছি, আমাদেরকে সমীহ করো। বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু তা হতে হবে ন্যায্য ভিত্তিতে। তবে প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র ভারতকে অস্বীকার করে আজকে ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের পক্ষে প্রায় অসম্ভব। তবে বাংলাদেশ অবশ্যই তার স্বার্থ সংরক্ষণ করে তারপর বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করবে। এই দেখেন, যখন বাংলাদেশে আলুর দাম চওড়া, তখন মাত্র 21 টাকা কেজি দরে ভারতের আলু দেশে আসতে শুরু করেছে। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক হবে জাতীয় স্বার্থ ভিত্তিতে, শুধু ইলিশ, পেঁয়াজ বা আলুর নয়। এই নীতি এখন সব ক্ষেত্রেই ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। যদিও রান্নাঘরের পেঁয়াজ থেকে শুরু করে বিদ্যুতের প্রধান কাঁচামাল, কয়লা পর্যন্ত অনেক পণ্যের ক্ষেত্রেই আমাদেরকে কিন্তু তাকিয়ে থাকতে হয় ভারতের দিকে। তবুও দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সুসম্পর্ক রক্ষার থিওরিতে আজকের নতুন দিনের বাংলাদেশিরা বিশ্বাস রাখবেন। আচ্ছা বলুন তো, দাদাবাবুদের এই পুজোয় কবজি ডুবিয়ে সর্ষে ইলিশ খাওয়ার সুযোগ করে দেওয়ায় তারা কি খুব খুশি হবে?
নাকি ইলিশ নিয়ে এই তেলেস্মাদির জন্য চরম মূল্য দিতে হবে বাংলাদেশকে? আর ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কই বা কেমন হওয়া উচিত আপনার মতে? দেখা হবে পরবর্তী ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।